আসসালামু আলাইকুম। মিনার একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব এসএসসি এবং দাখিলের পরিসংখ্যান, যেটা আমরা যে চ্যাপ্টার থেকে মাস্ট আমাদের কোয়েশ্চেন আসবে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা আজকে জানব পরিসংখ্যানের পুরো ডিটেলস, বেসিক কী কী আমাদেরকে জানতে হবে পরিসংখ্যান চ্যাপ্টারে সেগুলো। এরপর আমরা আস্তে আস্তে পরিসংখ্যানের যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করব, তারপর হচ্ছে সৃজনশীল করব। ওকে, তাহলে আমরা শুরু করছি আজকে পরিসংখ্যান চ্যাপ্টারের বেসিকগুলো। আমাদের দেখো পরিসংখ্যানের ইংরেজি হচ্ছে কি স্ট্যাটিস্টিক্স। পরিসংখ্যান, এই পরিসংখ্যান জানতে হলে আমাদেরকে কিছু ছোট কিছু পার্ট আমাদেরকে আগে জানতে হবে। সেটা হচ্ছে কি, পরিসংখ্যান আমাদের প্রথম জিনিসটা হচ্ছে যেটাকে আমরা বাংলায় বলা হয় উপাত্ত, আর ইংরেজিতে বলে যেটাকে ডেটা। আমাদেরকে ডেটা বা উপাত্ত এই জিনিসটা সম্পর্কে জানতে হবে। ডেটা বা উপাত্ত কি? তাহলে উপাত্ত আমরা কোনো কিছু, যেমন কলম, বই, খাতা, পেন্সিল, বোর্ড, সবগুলোকে আমরা উপাত্ত বলতে পারি। তাহলে যে কোনো কিছু হচ্ছে উপাত্ত হতে পারে, যে কোনো কিছু আমরা বলবো সেটাই হচ্ছে উপাত্ত। ওকে, তাহলে যে কোনো কিছুকে আমরা ডেটা বা উপাত্ত বলতে পারবো। কিন্তু উপাত্তের সাথে আরেকটা বিষয় আছে যেটাকে আমরা বলি তথ্য বা ইনফরমেশন। তথ্য বা ইনফরমেশন, যে কোনো কিছুকে আমরা কিন্তু ইনফরমেশন বা তথ্য বলতে পারবো না। তাহলে আমরা যে কোনো কিছুকে ডেটা বলতে পারবো, কিন্তু ইনফরমেশনটা বলার জন্য আমাদেরকে একটা অর্থপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে সাজানো এরকম একটা সেন্টেন্স থাকতে হবে, সেটাকে আমরা বলবো তথ্য। যেমন আমরা ইংরেজিতে যেগুলো গ্রামারের ক্ষেত্রে আমরা বলি, আমাদের আই ইট রাইস, আই ইট রাইস, আমি ভাত খাই। এখানের মধ্যে দেখো আই একটা, ইট একটা, রাইস একটা। তো এখানে আই একটা, আমরা যদি এখানে গ্রামাটিক্যাল চিন্তা না, আমরা যদি এখানে স্ট্যাটিস্টিক্সের কথা চিন্তা করি, তাহলে আই একটা ডেটা, ইট এটা একটা ডেটা, রাইস এটা একটা ডেটা। তাহলে এখানে তিনটা ডেটা। আমরা যখন আই ইট রাইস পুরোটাকে যখন আমরা একত্রে বলি, এটা ইংরেজিতে যেটাকে বলি আমরা সেন্টেন্স, আর আই ইট রাইস এগুলো প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা ওয়ার্ড। তাহলে এখানেও যেটা প্রত্যেকটা ওয়ার্ড যেগুলো আছে সেগুলোকে আমরা বলতেছি ডেটা। আর পুরো সেন্টেন্সটাকে যখন আমরা একত্রিত করব তখন এটা হয়ে যাবে ইনফরমেশন। তখন এটাকে আমরা বলতে পারবো ইনফরমেশন বা তথ্য। এই পুরাটাকে, যেটা ইংরেজিতে আমরা সেন্টেন্স বলি, অর্থাৎ ইংরেজিতে আমরা যেটা সেন্টেন্স বলি সেটা হচ্ছে এখানে ইনফরমেশন, আর ইংরেজিতে যেটাকে আমরা ওয়ার্ড বলি সেটা এখানে হচ্ছে ডেটা। ওকে, আমাদের ডেটাগুলো নর্মালি আমাদের তিন ধরনের ডেটা থাকে। যদিও আমাদের এই পরিসংখ্যানের মধ্যে আমাদের ডেটাটা হবে দুই ধরনের। আমরা এখানে পড়ব দুই ধরনের ডেটা। এক নাম্বার হচ্ছে বিন্যস্ত, আরেক নাম্বার হচ্ছে অবিন্যস্ত, আরেকটা হচ্ছে অবিন্যস্ত। একটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত, আর একটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। তাহলে অ মানে আমরা বুঝি হচ্ছে না, নেগেটিভ শব্দ নন, নন মানে হচ্ছে না। ননকে আমরা যখন বাংলায় লিখি তখন আমরা অ লিখি। সুখী, অসুখী, অর্থাৎ সুখী মানে হচ্ছে সুখী, তাহলে অসুখী মানে হচ্ছে সে ভালো নেই বা সুখে নেই, এরকম। মানে হচ্ছে এখানে না বোঝাচ্ছে। ঠিক সেম এখানে বিন্যস্ত উপাত্ত এবং অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রেও আমাদেরকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। বিন্যস্ত মানে হচ্ছে যেটা সাজানো থাকে, সাজানো থাকে। তো কীভাবে সাজানো থাকবে এটা একটা পয়েন্ট, কীভাবে সাজানো থাকবে সেটা আমাদেরকে জানতে হবে। আর অবিন্যস্ত উপাত্তটা হবে যেটা সাজানো থাকে না, সাজানো থাকে না। ওকে, তাহলে এখন সাজানো থাকে, এটা হচ্ছে দুইটা অর্ডারে সাজানো থাকে। একটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার বলি আমরা, আরেকটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। অর্থাৎ অ্যাসেন্ডিং মানে হচ্ছে একটা হচ্ছে ঊর্ধ্বক্রম অনুসারে, আরেকটা হচ্ছে অধক্রম অনুসারে। এই দুইটা অনুসারে আমরা সাজাতে পারি। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়, ছোট থেকে বড়, আর অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট, বড় থেকে ছোট। এই দুই অর্ডারে আমরা সাজাতে পারবো। একটাকে বলা হয় অ্যাসেন্ডিং আর একটাকে বলা হয় ডিসেন্ডিং। তাইলে আমরা
উপাত্তের মধ্যে দুইটা প্রকারভেদ পাইছে, একটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত আর একটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত উপাত্ত হবে কোনটা? যেটা সাজানো থাকবে সেটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত, আর যেটা সাজানো থাকে না সেটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। আর বিন্যস্ত উপাত্ত হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ঊর্ধ্বক্রম আর একটা হচ্ছে অধক্রম। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে যেটা ছোট থেকে বড় আকারে সাজানো থাকবে, 1 2 3 4, যেমন এটা তো হচ্ছে 1 2 3 4 এরকম সাজানো থাকলে সেটা হচ্ছে ঊর্ধ্বক্রম, অর্থাৎ যেটাকে বলা হয় ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো, ছোট থেকে বড়। আর অধক্রম হচ্ছে কি যেটা 4 3 2 1, এটা হচ্ছে অধক্রম অনুসারে সাজানো। ওকে, তাহলে এটা হচ্ছে ডেটা সম্পর্কে আমাদের এই পয়েন্টগুলো আমাদেরকে জানতে হবে। ওকে, তাহলে ডেটা বা উপাত্ত এটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আমাদের কি বিন্যস্ত উপাত্ত, আরেকটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত উপাত্তগুলো হচ্ছে কি যেগুলো সাজানো থাকবে সেটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত, আরেকটা হচ্ছে যেগুলো সাজানো থাকবে না সেগুলো হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। আর বিন্যস্ত উপাত্ত হচ্ছে আমাদের দুই ধরনের, একটা হচ্ছে ঊর্ধ্বক্রম আর একটা হচ্ছে অধক্রম। আর ঊর্ধ্বক্রম মানে হচ্ছে যেটা ছোট থেকে বড় আকারে সাজানো থাকবে, আর অধক্রম মানে হচ্ছে যেটা বড় থেকে ছোট আকারে সাজানো থাকবে, এটা হচ্ছে অধক্রম। এরপরে দেখো আমাদের এখানের পর আমাদের একটা পার্ট আছে, এখান থেকে আমাদের অনেকগুলো বের করার নিয়ম জানতে হবে। তাহলে কেন্দ্রীয় প্রবণতা, এই কেন্দ্রীয় প্রবণতা এটাকে কেন্দ্রীয় প্রবণতাটা পরিমাপ, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি বললাম আমরা? 3টি বলবো। একটা হচ্ছে গড়, মধ্যক, একটা হচ্ছে প্রচুরক। এই তিনটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, অর্থাৎ আমাদেরকে অনেকগুলো ডেটা দেওয়া আছে, সেই ডেটাগুলোকে আমরা যখন সাজাবো তো মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে কি মাঝামাঝি যেই মানে যেটাকে আমরা থাকি সেটাকে কেন্দ্র বলি সাধারণত আমরা, যেটা সেন্টারে থাকবে বা মাঝখানে থাকবে, ওই মাঝখানে যে মানগুলো থাকবে তার দিকে পুঞ্জীভূত হওয়ার কি যেটা প্রবণতা সেটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। অথবা আমরা যখন কোনো একটা টেবল আকারে সাজাবো মানগুলোকে, তাহলে এমন একটা শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যাপ্তি থাকবে যে ঘরের মধ্যে গণসংখ্যার প্রাচুর্য বেশি থাকবে। গণসংখ্যার প্রাচুর্য বলতে ওই ঘরটাকে প্ল্যান করে, ওই ঘরটাকে আমরা ব্যবহার করে, ওই শ্রেণীটা ব্যবহার করে আমরা এখান থেকে 3টা মান বের করতে পারি। একটা হচ্ছে গড়, মধ্যক, প্রচুরক, এটা ব্যবহার করতে পারি। তাহলে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ যদি আমাদেরকে বলে তাহলে আমরা বের বলবো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে 3টি। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে 3টি, একটা হচ্ছে গড়, আরেকটা হচ্ছে মধ্যক, আরেকটা হচ্ছে প্রচুরক। তাহলে গড়, মধ্যক, প্রচুরক এই জিনিসগুলো কি? গড় জিনিসটা কি? তো গড় হচ্ছে কি আমাদের সাধারণত গড়ের একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি রাশিগুলোর নরমাল সূত্র, এখানের ক্ষেত্রে না, নরমাল ক্ষেত্রে সূত্রটা হচ্ছে রাশিগুলোর যোগফল ডিভাইডেড বাই রাশির সংখ্যা। রাশিগুলোর যোগফল ডিভাইডেড বাই রাশির সংখ্যা, এটা হচ্ছে গড় নির্ণয়ের সূত্র। আমরা এখানে আরও ভিন্ন সূত্র পাবো এখানে। এরপর মধ্যক হচ্ছে আমাদের মধ্যক বের করার আমরা একটা সূত্র পাবো, মাঝখানে মধ্যক মানে হচ্ছে মধ্যবিন্দু, মাঝখানেরটা নির্ণয় করার জন্য। প্রচুরক মানে প্রচুর শব্দটা থেকে প্রচুরক আসছে, প্রচুর মানে অনেক। তাহলে প্রচুরক বলতে অনেক, তার মানে কি যেটা বেশিবার আছে, যেই ডেটাটা বেশিবার থাকবে সেটাকে আমরা প্রচুরক বলবো। আর মধ্যক হচ্ছে মাঝখানেরটা, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখান থেকে দেখো এখান থেকে যদি আমরা গড়, মধ্যক, প্রচুরকের মধ্যে আমরা যদি গড় বের করি, ধরো গড় আমাদেরকে কিছু ডেটা দেওয়া আছে 5 7 9 8 3 12 10, এদের গড় নির্ণয় করতে বলছে আমাদেরকে। গড় নির্ণয় করো। এটার যদি গড় নির্ণয় করতে বলে তাহলে আমরা কি করব? আমরা প্রথমে সিম্পলগুলো দেখতেছি, এরপর আমরা আস্তে আস্তে সারণীগুলোর দিকে যাব। তাহলে এখানে যদি আমাদেরকে এটার গড় নির্ণয় করতে বলে তাহলে আমরা কি কাজটা করব দেখো। প্রথমত আমাদের রাশিগুলোর যোগফল লাগবে, রাশিগুলোর যোগফল হবে কি আমরা 5 যোগ 7 যোগ 9 যোগ 8 যোগ 3 যোগ 12 যোগ 10, তাহলে যা আসবে তা লিখবো আমরা। ওকে, এরপরে রাশির সংখ্যা কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা, 1 2 3 4 5 6 7টা, 7টি। তাহলে আমরা এখানে রাশিগুলোর যোগফলও পাইছি, কয়টা রাশি আছে সেটাও পেয়ে গেলাম। তাহলে আমরা জানি গড় সমান রাশিগুলোর যোগফল
রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা, ভাগ রাশির সংখ্যা। এখান থেকে আমরা রাশিগুলোর যোগফল এখানে যেটা পাবো সেটা এখানে বসাই দিব, এখানে বসাই দিব, ভাগ রাশির সংখ্যা কয়টা সেটা এখানে বসাই দিব। তাহলে দোনোটা থেকে আমরা যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের গড়। তাহলে আমরা গড় বের করতে পারবো, নর্মাল গড় এটা। অর্থাৎ আমাদেরকে যদি সরাসরি গড় বের করতে বলে তাহলে আমাদেরকে এই কাজটা করতে হবে সরাসরি গড়ের ক্ষেত্রে। ওকে, তাহলে এটা হচ্ছে গড় গেছে। গড় হচ্ছে কি অনেকগুলো মান, সেখানে আমরা মনে করো ভিন্ন ভিন্ন অনেকগুলো মান থাকবে, ভিন্ন ভিন্ন মানগুলোকে আমাদেরকে মানে অ্যাভারেজ গড়ে কে কত পাইছে, তার মানে সবার ক্ষেত্রে আমরা একটা অ্যাভারেজ হিসেব করব। সেই অ্যাভারেজ হিসেবটা হচ্ছে এখানে আমরা যেটা ক্যালকুলেশন করে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের অ্যাভারেজটা। এরপর দেখো মধ্যক, নর্মালি আমাদের মধ্যকের ক্ষেত্রে ধরো আমাকে কতগুলো মান দিছে 5, 9, 12, 8, 10, 14, 11, এই 7টা আমাকে মধ্যক নির্ণয় করতে বলছে, মধ্যক নির্ণয় করো। তাহলে এইরকম কোনো একটা উপাত্ত, কতগুলো উপাত্ত যদি আমাকে দেওয়া থাকে সেখান থেকে যদি আমাকে মধ্যক নির্ণয় করতে বলে তাহলে আমি কি করব? প্রথম কাজ হচ্ছে আমাকে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে পাই। প্রথমে আমাদের কাজ মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রম মানে আমরা বলেছিলাম ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়, ঊর্ধ্বক্রম। তাহলে এখানে সবচাইতে ছোট হচ্ছে 5, তারপর হচ্ছে 8, তারপর 9, 10, 11, 12, 14। এটা হচ্ছে উপাত্তগুলোকে সাজানোর পর আমরা এটা পাইছি। তাহলে ছোট থেকে বড় আকারে সাজালাম, অর্থাৎ ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো। এরপর এখানে n সমান হচ্ছে কি কয়টা অঙ্ক আছে, এখানে উপাত্ত কয়টা ডেটা আছে বা কয়টা উপাত্ত আছে সেটা হচ্ছে n। 1 2 3 4 5 6 7, 7 n সমান হচ্ছে 7, যা কি সংখ্যা না বিজোড় সংখ্যা। কারণ এখানে n এর উপর ডিপেন্ড করে সূত্রটা চেঞ্জ হবে। যদি জোড় সংখ্যা হয় তাহলে সূত্র একরকম, যদি বিজোড় সংখ্যা হয় তখন সূত্র আরেক রকম। এখানে n এর মান পাইছি আমরা বিজোড় সংখ্যা। তাহলে আমরা জানি মধ্যক সমান n যোগ 1 ডিভাইডেড বাই 2 তম পদ, এটা পাইছি আমরা। তো এখানে n এর জায়গায় এখন আমরা বসাই দিব 7, 7 যোগ 1 নিচে 2 তম পদ। তাহলে 7 একে 8, 2 দিয়ে 8কে ভাগ করলে হচ্ছে 4, 4 তম পদ। তো এখানে কিন্তু আমাদের সরাসরি মধ্যক মানটা বের হয় নাই, আমাদের আসছে 4 তম পদ। তাহলে আমরা লিখব সুতরাং 4 তম পদ, 4 তম পদ সমান হচ্ছে দেখো 1 2 3 4, 4 তম পদ হচ্ছে 10। তাহলে এটাই হচ্ছে আমাদের মধ্যক। তাহলে মধ্যকের ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে ডেটাগুলোকে আমরা ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো। ঊর্ধ্বক্রম অনুসারে সাজানোর পরে যেই ডেটাগুলো আমাদের দেয়া থাকবে সেগুলোতে কয়টা ডেটা আছে সেটা আমরা দেখবো, সেটা হচ্ছে n এর মান। এরপর হচ্ছে এটা জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা আমরা সেটা দেখব। এটা দেখার পর আমরা মধ্যক সমান লিখবো n+1 ডিভাইডেড বাই 2 তম পদ, অর্থাৎ n এর জায়গায় n এর মানটা বসাই দিব 7, 7 একে 8, তাহলে 2 দিয়ে যদি আমরা 8কে ভাগ করে 4 তম পদ, তাহলে এখানে 4 তম পদের মধ্যে আমাদের যেটা থাকবে, 4 তম পদের মধ্যে আমাদের যে মানটা থাকবে সেটাই হবে মধ্যক। ওকে, এরপরে দেখো যদি আমাদেরকে বলে 6, 9, 11, 10, 8, 5 এর মধ্যক নির্ণয় করো, তাহলে প্রথমে যদি আমরা সাজাই, সাজানোর পর এটা পাবো হচ্ছে আমরা 5, 6, 8, 9, 10, 11। এখানে হচ্ছে 6টা, তাহলে এখানে আমরা লিখব এখানে n সমান হচ্ছে 6, যা জোড় সংখ্যা। তাহলে এখন হচ্ছে আমরা n এর মান পাচ্ছি জোড় সংখ্যায়, n এর মানটা এখন হচ্ছে জোড় সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি মধ্যক সমান এটা হবে n/2 তম পদ যোগ n/2 যোগ 1 তম পদ ডিভাইডেড বাই 2। এভাবে যখন জোড় সংখ্যা হবে, তাহলে এখন n এর মান হচ্ছে আমাদের 6 ডিভাইডেড বাই 2 তম পদ
যোগ 2/6 যোগ 1তম পদ ডিভাইডেড বাই 2। তাহলে 2 দিয়ে 6কে ভাগ করলে হবে 3, তাহলে এখানে হবে 3তম পদ যোগ এটা হবে 2 দিয়ে 6কে ভাগ করলে 3, 3 1 যোগ করলে 4, 4তম পদ ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের এখানে হবে নিচে 2 3তম পদ, প্রথম দ্বিতীয় তৃতীয়, তৃতীয় হচ্ছে 8 যোগ চতুর্থ হচ্ছে 9, 9 8 17 ডিভাইডেড বাই 2। তাহলে এটা হবে 8.5, এটা হচ্ছে আনসার। তাহলে আমাদের এখানের মধ্যে এর আগেরটাতে আমরা কি করছি, যখন আমরা এখানে ছিল n সমান ছিল হচ্ছে বিজোড় সংখ্যা, n সমান ছিল 7 যেটা হচ্ছে বিজোড় সংখ্যা। যখন বিজোড় সংখ্যা হবে তখন আমাদের আনসার আসবে এভাবে, যখন আমাদের n এর মানটা জোড় সংখ্যা হবে তখন আমাদের আনসারটা আসবে এভাবে। অর্থাৎ আমাদের সূত্রটা লিখতে হবে চেঞ্জ করে, n/2তম পদ প্লাস n/2 যোগ 1তম পদ। এটা হচ্ছে আমাদের মধ্যকের ক্ষেত্রে গেছে, মধ্যকে আমাদেরকে এই দুইটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। আর প্রচুরকের ক্ষেত্রে দেখো, প্রচুরকের ক্ষেত্রে নর্মালি আমরা 10 12 13 18 10 17 15 10 এটার প্রচুরক বের করতে বলছে আমাদের, প্রচুরক কত বের করতে বলছে। তাহলে প্রচুরক আমরা বলছিলাম প্রচুর থেকে প্রচুরক শব্দটা আসছে, তাহলে প্রচুর মানে হচ্ছে অনেক, যেটা বেশি ব্যবহৃত হবে। তো এখানে একটা খেয়াল করলে দেখবা 10 এটা 10, এটা 3বার ইউজ করা হয়েছে। এখানে কিন্তু আর কোনো ডেটা 3বার বা আর এর চাইতে বেশি ইউজ করা হয় নাই। তাহলে যেটা সবচেয়ে বেশি ইউজ হবে সেটা হচ্ছে আমাদের প্রচুরক। তাহলে 10 তিনটা যেহেতু 3বার আমরা ইউজ করছি 10 এটাকে, তাহলে এখানে প্রচুরক হচ্ছে 10, প্রচুরক হবে 10, এটাই। তাহলে যদি একইভাবে যদি আমাদের এখানে দেখো 11 17 11 19 20 20, এটাতে 11 এটাও 2বার ইউজ করা হয়েছে, 20 এটাও 2বার ইউজ করা হয়েছে। তাহলে 11 এটাও আমরা 2বার ইউজ করছি, 20 এটাও আমরা 2বার ইউজ করছি। যেহেতু আমরা 11 এটাকে 2বার ইউজ করলাম, এটাকেও 2বার ইউজ করলাম, তাইলে আমরা বলতে পারি এখানে প্রচুরক হবে এটার ক্ষেত্রে আমাদের প্রচুরক হবে 11 ও 20, দোনোটাই প্রচুরক হবে। তাহলে যখন একটাকে একাধিকবার থাকবে তখন আমাদের সেটাই প্রচুরক। যদি কোনো একটা মানে কয়েকটা ডেটা যদি আমাদেরকে বেশিরভাগ থাকে তাহলে আমরা সেটাকে প্রচুরক বলবো। ওকে, এরপরে দেখো যদি আমাদের থাকতো 7 13 20 26 30 25, এটা এখানে এদের প্রচুরক কত বলছে, প্রচুরক কত। তাহলে এখানে একটা জিনিস আমরা খেয়াল করতেছি, 7 আছে একবার, 13 আছে একবার, 20 আছে একবার, 26 আছে একবার, 30 আছে একবার, 25 আছে একবার। তাহলে যেহেতু আমাদের 7 13 20 26 25 এগুলো সবগুলো একবার একবার আছে, সেজন্য আমরা এই যেহেতু একটা প্রত্যেকটা যেহেতু একবার একবার, এখানে আমরা একাধিকবার কোনো একটা রাশি কোনো একটা ডেটাকে একাধিকবার পাচ্ছি না, তার মানে এটার কোনো প্রচুরক নেই। তাহলে এটার আনসার হবে প্রচুরক নেই। এটাতে আমরা বলে দিব সরাসরি প্রচুরক নেই। তাহলে আমরা এইটার ক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে প্রচুরকটা। তাহলে প্রচুরক থেকে আমাদের এমসিকিউ আসতে পারে, আমাদেরকে এমসিকিউ আসতে পারে প্রচুরক থেকে। কিভাবে? আমাদের এখান থেকে প্রচুরক এমসিকিউতে গড়, মধ্যক, প্রচুরক তিনটা থেকে আমাদেরকে এমসিকিউ দিতে পারে। তাহলে আমরা তিনোটাই এখানে যে পদ্ধতিগুলো দেখালাম এই পদ্ধতির উপর ভিত্তি করে কিন্তু এমসিকিউগুলো আমাদেরকে করতে হবে। এখানে কোনো সারণী দিয়ে করা যাবে না, কারণ সারণী দিয়ে করতে গেলে আমাদের তো অনেক টাইম লাগবে। এরকম এমসিকিউ আমাদেরকে দিবে না, আমাদেরকে এমসিকিউ দিবে হচ্ছে সিম্পল, যেগুলোকে আমরা এই যে সূত্রগুলো ইউজ করলাম এগুলো দিয়ে আমরা করতে পারবো। এরপর দেখো চলক, যেটাকে ইংরেজিতে বলা হয় ভেরিয়েবল, যেটা পরিবর্তনশীল অথবা যেটা মান ধারণ করতে পারে সেটাই হচ্ছে ভেরিয়েবল বা চলক। তাহলে যেমন ধরো আমরা বলি একজন মানুষের বয়স, তাহলে বয়স মানে কি করতে পারে, সে বয়স মানে শুধু বয়স না, বয়স মানে তার বয়স কত, 30 বছর অথবা 40 বছর। তাহলে এই 30 বছর এটা কোথায় আছে, বয়সের মধ্যে, মানে তার বয়স কত, বয়সটাই হচ্ছে 30 বছর। তাহলে এখানে আমরা 30 বছর এটার জন্য চলক ধরতে পারি, বয়সটাকে এইজটাকে আমরা চলক হিসেবে ধরে নিতে পারি। তো এখানে এই চলকটা হচ্ছে আবার দুই ধরনের, এই চলকটা হচ্ছে দুই ধরনের।
একটা হচ্ছে বিচ্ছিন্ন, আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন। একটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক, একটা বিচ্ছিন্ন চলক, আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। তাহলে বিচ্ছিন্ন মানে যেটাকে কি করা যাবে না, যেটা পূর্ণ সংখ্যা, যেটা থাকবে পূর্ণ সংখ্যায়, আর যেটাকে তুমি ভগ্নাংশে রূপান্তর করতে পারবা সেটাই হচ্ছে ভগ্নাংশে রূপান্তর করা যাবে যেটাকে, সেটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তাহলে বিচ্ছিন্ন শ্রেণীসীমাতে কি বললাম, যেটা পূর্ণ সংখ্যা থাকবে। সাপোজ আমাদেরকে বলো নিচের কোনটি বিচ্ছিন্ন চলক বা নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক। দেখো আমাদেরকে বলল জিপিএ, জিপিএটা কি চলক হবে, জিপিএ থাকে সাধারণত কিভাবে 5.00 বা কেউ পাইছে 4.25, কেউ পাইছে 4.50, এইভাবে জিপিএটা থাকে এইভাবে পয়েন্টে। তাহলে যেগুলো পয়েন্টে থাকবে সেগুলোকে আমরা বলবো অবিচ্ছিন্ন, সেগুলোকে বলা হবে অবিচ্ছিন্ন। আর কিছু কিছু পয়েন্ট আছে যেগুলোকে তুমি দশমিকে নিতে পারবা না। ধরো তোমাদের ক্লাসে কয়জন স্টুডেন্ট আছে, আমাদের ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে, 50 জন। তাহলে ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে, এই ক্লাসে কয়জন স্টুডেন্ট আছে এটাকে তুমি পূর্ণ সংখ্যায় হিসেব করতে হবে, পূর্ণ সংখ্যা, এটাকে আমরা পূর্ণ সংখ্যায় হিসেব করব। এটাকে তুমি দশমিকে লিখতে পারবে না। তোমাকে যদি বল তোমার ক্লাসে কয়জন আছে, তুমি বলতে পারবে না 20.5 জন আছে, এটা বলা যাবে না। ক্লাসে কয়জন, 20.5 জন, এইভাবে বলা যাবে না এটা। তাহলে আমাদেরকে ফিক্সড বলতে হবে এটা, এটাকে তুমি পয়েন্টে হিসেব করতে পারবে না। তোমার কয়টি বল আছে, তোমার কয়টি বই আছে, এগুলো আমার 3টি বই আছে, তাহলে 3টি, এইভাবে বলতে হবে। আমার 3.2টি বল বা 3.2টি বই এইভাবে বলা যাবে না। তো যেহেতু এটা বলা যাবে না, সেটা হচ্ছে কি, তাহলে আমাদের এখানে কয়টি বল আছে, কয়জন স্টুডেন্ট আছে, এগুলো সবগুলো হচ্ছে বিচ্ছিন্ন চলক। আর যেটাকে তুমি যেগুলোকে তুমি পয়েন্টে রূপান্তর করতে পারবে সেগুলো সবগুলোই হচ্ছে অবিচ্ছিন্ন চলক। তাহলে বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলক থেকে আমাদের এখান থেকে একটা এমসিকিউ থাকতে পারে, নিচের কোনটি বিচ্ছিন্ন চলক অথবা নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক। যেমন ধরো জনসংখ্যা, তাহলে জনসংখ্যা, আমাদের দেশে জনসংখ্যা কত, 18 কোটি 20 কোটি যা বলেন। তাহলে এই 18 কোটি 20 কোটি এগুলো সবগুলো হচ্ছে কি সংখ্যা, নির্দিষ্ট সংখ্যা, এগুলো পয়েন্ট নাই। যেহেতু পয়েন্ট নাই, এটা হচ্ছে কি বিচ্ছিন্ন চলক। আবার আমাদের দেশে যদি বলে জন্মহার, তারপর আছে শিক্ষিতের হার, জন্মহার, শিক্ষিতের হার, মৃত্যু হার, এরকম যেগুলো থাকবে সবগুলো কিন্তু পয়েন্ট থাকে। সবগুলো যেহেতু পয়েন্ট থাকবে, পয়েন্ট থাকলে এগুলো সবগুলো হবে অবিচ্ছিন্ন চলক, এগুলো সবগুলোকে আমরা বলবো অবিচ্ছিন্ন চলক। ওকে, তাহলে যেগুলোকে আমরা পয়েন্টে রূপান্তর করতে পারবো সেগুলো হচ্ছে অবিচ্ছিন্ন চলক, যেগুলোকে আমরা পয়েন্টে রূপান্তর করার কোনো স্কোপ নেই সেগুলোকে বলা হচ্ছে বিচ্ছিন্ন চলক। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা হচ্ছে চলক সম্পর্কে। চলকের কাজ হচ্ছে কি, চলকের কাজ যেমন ধরো আমরা বলি প্রথম সংখ্যাটি, এখানে প্রথম সংখ্যাটি যেটা বললাম, অনেক সময় আমরা ধরি পিতার বয়স x বছর, পিতার বয়স x বছর, এখানে x যেটা ধরলাম এটা হচ্ছে চলক, x হচ্ছে চলক, এটা পরিবর্তনশীল। তাহলে এইরকম আমরা যেগুলো বের করবো সেগুলো হচ্ছে চলকে। ওকে, চলকের ক্ষেত্রে আমরা দুইটা মান পাই, একটা হচ্ছে বিচ্ছিন্ন আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন। বিচ্ছিন্নটা হবে সবসময় পূর্ণ সংখ্যাতে, বিচ্ছিন্নটাকে আমরা পূর্ণ সংখ্যা দিয়ে লিখবো, আর অবিচ্ছিন্নটাকে আমরা ভগ্নাংশ দিয়ে লিখবো। এটা হচ্ছে বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলক। এরপর দেখো আমাদের আয়তলেখ, আয়তলেখতে আমাদের আয়তলেখের ক্ষেত্রে আমাদের একটা চার্ট দরকার হবে, আমাদের একটা টেবল দরকার হবে, সারণী দরকার হবে একটা। এই সারণী অনুযায়ী আমরা ডিপেন্ড করে সেখান থেকে আয়তলেখটা আমরা লিখব। তো সারণী অনুযায়ী আমাদেরকে এটা গ্রাফ, আমরা আয়তলেখ অঙ্কন করবো হচ্ছে কি লেখচিত্র, গ্রাফের মধ্যে ছক কাগজ যেটাকে বলি আমরা। ছক কাগজের মধ্যে আমরা এটা অঙ্কন করব। ওকে, এটা নির্দিষ্ট একটা ম্যাথের মধ্যে আয়তলেখটা আয়তক্ষেত্রের আয়ত হবে, এটা আয়তাকার হবে, আয়তাকার। তাহলে আয়ত কীরকম, আয়ত হচ্ছে আমরা এইভাবে আয়ত অঙ্কন করি। আয়তের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল,
এই বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটা কোণ সমকোণ, প্রত্যেকটা কোণ সমকোণ, সেটাই হচ্ছে আয়ত। আর আয়তের বিপরীতটা হচ্ছে কি, আয়ত থেকে একটু ঘুরাই দিলে সেটা হচ্ছে সামান্তরিক হয়ে যাবে। আমাদের সামান্তরিক দরকার না আয়ত, তাহলে আমাদের এটা, তো আমরা এটা ছক কাগজ অঙ্কন করবো হচ্ছে এইভাবে, এইভাবে আয়তলেখা অঙ্কন করবো আমরা। ওকে, তাহলে আয়তলেখা তো আমাদের হচ্ছে কিছু ছক কাগজের উপর ডিপেন্ড করে আমরা কত শ্রেণী ব্যবধান কত ধরতেছি সেগুলো সবগুলো এখানে ডিপেন্ড করবে। ওকে, এরপর দেখো আয়তলেখার উপর ডিপেন্ড করে আমাদের বহুভুজ আছে, তারপর অজীব রেখা, বহুভুজ, তারপর অজীব রেখা। অজীব রেখাটা যেটা হচ্ছে আমরা ক্রমযোজিত গণসংখ্যার উপর ডিপেন্ড করে থাকি। তো ক্রমযোজিত গণসংখ্যার ক্ষেত্রে দেখো ক্রমযোজিত গণসংখ্যার ক্ষেত্রে দেখো, ধরো আমাদের গণসংখ্যা মানে কি, গণসংখ্যা মানে আমাদের ধরো আমাদের অনেকগুলো বল আছে বা আমাদেরকে ক্লাসের মধ্যে রোল আছে, আমাদেরকে বলা হয়েছে 1 থেকে 10 পর্যন্ত কারা পাইছে কোনো খাতার মধ্যে, ধরে নাও 1 থেকে 10 না, 50 থেকে 60, যারা 50 থেকে 60 পাইছে তারা এক ঘরে নিতে বলছে। তাহলে এখানে আছে 50 থেকে 60 পাইছে মনে করো 7 জন, তারপর 61 থেকে 51 থেকে 60 ধরলাম আমরা, 61 থেকে 70 পর্যন্ত এখানে পাইছে 5 জন, তারপর 71 থেকে 80 পর্যন্ত এখানে পাইছে 13 জন, তারপর 81 থেকে 100 পর্যন্ত এখানে পাইছে 20 জন। তাহলে এখানে 61 থেকে 60 পর্যন্ত কতজন পাইছে, কোনটা কতজন পাইছে, কতজন পাইলো, সেটাই হচ্ছে গণসংখ্যা, সেটাই হচ্ছে আমাদের গণসংখ্যা। আর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে কি, প্রথমে যেটা গণসংখ্যা পাইছে সেটা হচ্ছে ক্রমযোজিত, প্রথমটা ঠিক থাকবে, প্রথমটা যেটা পাবা তার সাথে ওই শ্রেণীর গণসংখ্যাটাও যোগ করলে যেটা পাবা সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। এখানে যেটা পাইছো 12, সেটা দিয়ে যখন তার পরেরটা যোগ করে দিবা সেটা হবে তার ক্রমযোজিত গণসংখ্যা। এখানে যেটা পাবা সেটার সাথে যখন তার পরেরটা যুক্ত করে দিবা সেটা হচ্ছে তার ক্রমযোজিত গণসংখ্যা পেয়ে যাবো। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা ক্রমান্বয়ে বাড়া, এটা ক্রমযোজিত মানে হচ্ছে ক্রমান্বয়ে বাড়তেছে, যোজিত মানে যোগ করা বলি আমরা, সেজন্য এখানে বারবার যোগ করতেছি আমরা। দেখো প্রথমটা ঠিক থাকবে, দ্বিতীয়টাতে প্রথমটার সাথে দ্বিতীয়টা যোগ করব, ওখানে যোগফল যেটা পাবো তার সাথে তৃতীয়টা যোগ করব, ওখানে যেটা যোগফল পাবো তার সাথে পরেরটা যোগ করব। তাহলে প্রত্যেকটাতে এইভাবে যোগ করে আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করব, যেটা আমাদের মধ্যক নির্ণয়ে দরকার হবে। যেমন ধরো আমাদের মধ্যক নির্ণয়ের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/Fn, এই সূত্রটা। তো এই সূত্রটাতে আমাদের হচ্ছে কি, এখানেও আমাদের ক্রমযোজিত গণসংখ্যা দরকার হবে। কেন, এখানে L বলা হয় মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, L হবে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, এটা হচ্ছে L। আর FC হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা। আর FM হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আর H হচ্ছে শ্রেণী ব্যবধান, বা শ্রেণীব্যাপ্তি। এগুলো বের করে এখান থেকে আমরা কি করতে পারবো, মধ্যকটা নির্ণয় করে দিতে পারবো। আর এখানে n সমান হচ্ছে কি, কয়টা সংখ্যা আছে সেটা হচ্ছে কি, আমরা যেটা গণসংখ্যার সমষ্টিটাই হচ্ছে গণসংখ্যার টোটাল যোগফলটাই হচ্ছে n এর মান, এটা হচ্ছে হিসেব করে এই অনুযায়ী। তাহলে সেজন্য এখানে যেহেতু একটা ক্রমযোজিত গণসংখ্যা দরকার হচ্ছে আমাদের, এই ক্রমযোজিত গণসংখ্যাটি দরকার হওয়ার কারণে মধ্যক নির্ণয় করতে গেলে আমাদেরকে আগে এই চারটা করতে হবে, এটা। এরপরে দেখো আমাদের এখানে n/2 কেন বের করছি আমরা, n হচ্ছে আমাদের কি মধ্যক শ্রেণীর গণসংখ্যাগুলোর সমষ্টি। তো সেখান থেকে আমরা n/2 বের করার কারণ হচ্ছে অর্ধেক মধ্যক মাঝখানেরটা বের করব, সেজন্য এগুলো আমরা আরও বিস্তারিত যখন কি সৃজনশীল বা আমরা যখন বিভিন্ন মধ্যকের ম্যাথ করতে যাব টেবল থেকে, তখন এখান থেকে কাজ করব, এগুলোকে আমরা আরও বিস্তারিত দেখব। এরপরে দেখো আমরা এখান থেকে কি পরিসর, যেটা খ নাম্বার প্রশ্নে বেশি আসে, এটা হচ্ছে পরিসর।
পরিসর কি, পরিসর বের করা। পরিসর বের করার সূত্রটা হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। এটা হচ্ছে আমাদের পরিসর নির্ণয়ের সূত্র, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা হচ্ছে আমাদের উপরে হবে পরিসর, নিচে হচ্ছে আমাদের শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি লিখতে পারবো। এই সূত্রটা ইউজ করে আমরা শ্রেণী সংখ্যা বের করতে পারবো। তারপর এই সূত্রটা বের করে আমরা পরিসর বের করতে পারবো। কোনো একটা জায়গায় যখন আমাদেরকে শ্রেণী সংখ্যা বের করতে বলবে, তাহলে আমাদেরকে আগে পরিসর লাগবে। পরিসর বের করার পর আমরা কি করতে পারবো, পরিসর বের করে তারপর আমরা শ্রেণী ব্যবধানটা আমাদেরকে দেওয়া থাকতে পারে প্রশ্নে, দেওয়া না থাকলে আমাদের সুবিধাজনকভাবে আমরা একটা ধরে নিব 5, 10 এভাবে। ওকে, তাহলে শ্রেণী ব্যবধানকে দিয়ে যখন আমরা পরিসরকে ভাগ করব, ধরো আমার পরিসর আসছে 38, শ্রেণী ব্যবধান হচ্ছে 10। আমি এখান থেকে পরিসর পাইলাম 38, এখান থেকে শ্রেণী ব্যবধান পাচ্ছি 10, তাহলে আমার এটা ক্যালকুলেট করলে হবে 3.8। তো এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে শ্রেণী সংখ্যা বের করার ক্ষেত্রে, যখন আমার পয়েন্ট আসবে তখন আমরা পয়েন্টটা লিখতে পারবো না। 3.8, দেখো এটা হচ্ছে 3 আর এখানে হচ্ছে কি 4, তো 3.8 মানে হচ্ছে আমার এখানে মনে করো 3.8টা। তা আমরা কিন্তু এখানে পয়েন্টের মানটা লিখতে পারবো না, হয়তো আমাকে 3 লিখতে হবে, না হয় 4 লিখতে হবে। তো 3.8, 3 থেকে যদি বেশি হয়ে যায় তখন আমরা উপরেরটা লিখবো, অর্থাৎ এটাকে আমাদেরকে লিখতে হবে 4। এটা আমরা 3 লিখবো না, এটাকে আমাদেরকে 3 থেকে যখন কিছু বেশি হয়ে যাবে, তাহলে দশমিকের আগে, এক কথায় মাথায় রাখবা, দশমিকের আগে যেটা আসবে তার পরের সংখ্যাটা লিখে দেব। দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে তার পরেরটা আমরা লিখে দেবো, সেটাই হচ্ছে আমাদের এই শ্রেণী সংখ্যা। ওকে, তো এখান থেকে আমাদের এই টুকটাক বেসিকগুলো আমাদেরকে লাগবে, আমাদের এখান থেকে বের করতে হবে। এগুলোতে আমরা শুরুতে পড়ছি হচ্ছে উপাত্ত কি। তাহলে উপাত্ত কি, এটাতে এগুলো আমাদের ক নাম্বার প্রশ্ন থাকতে পারে, যেহেতু আমাদের এখানে সৃজনশীল আবার কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে, তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন তো থাকতে পারে। তাহলে উপাত্ত কত প্রকার, কি কি ব্যাখ্যা করো। তাহলে বিচ্ছিন্ন চলক এটা বলে আমরা উপাত্ত, একটা হচ্ছে কি বিন্যস্ত, একটা হচ্ছে অবিন্যস্ত, কাকে বলে সেটা দিয়ে আমরা একটা এক্সাম্পল দিয়ে দিব। এরপর হচ্ছে চলকও থাকতে পারে, চলক কাকে বলে, চলক কত প্রকার। তাহলে যারা মান ধারণ করতে পারে অথবা যে সকল রাশির মান পরিবর্তনশীল তারাই হচ্ছে চলক। চলক হচ্ছে দুই ধরনের, একটা বিচ্ছিন্ন, একটা অবিচ্ছিন্ন। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি, এগুলো আসতে পারে। মানে তারপরে নির্দিষ্ট কতগুলো মান দিয়ে সেখান থেকে মধ্যক বের করতে বলতে পারে, নির্দিষ্ট কতগুলো মান দিয়ে সেখান থেকে প্রচুরক বের করতে বলতে পারে। তাহলে এই ধরনের প্রত্যেকটা পার্ট আমাদেরকে, প্রত্যেকটা কাজ আমাদেরকে কি এখান থেকে এগুলো বেসিকগুলো আমাদেরকে জানতে হবে। বেসিকগুলো জানলে এরপরে যেই আমাদের কি ম্যাথগুলো থাকবে সেই ম্যাথগুলো আমরা ইজিলি করতে পারবো। তাহলে সবাই আগে এই বেসিকগুলো প্রত্যেকটা পার্ট ক্লিয়ার করে ফেলতে হবে। আমরা যেগুলো করছি এখানে সবগুলো ক্লিয়ার করে ফেলতে হবে। সবগুলো ক্লিয়ার করলে আমাদের সুবিধাটা কি, সবগুলো ক্লিয়ার করলে আমাদের সুবিধাটা হচ্ছে আমরা এরপরে যে ক্লাসগুলোতে অঙ্কগুলো করবো সেগুলো আমাদের সবার জন্য সহজ হয়ে যাবে। ওকে, এরপর আরেকটাতে হচ্ছে প্রচুরক আছে। প্রচুরকে তো আমরা একটা দেখছি যেটা সবচেয়ে বেশি বার আছে, সেটা প্রচুরক। কিন্তু প্রচুরকের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। তাই এখন এখানে L হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পূর্বের গণসংখ্যা। F2 প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পরের গণসংখ্যা। ওকে, H সমান হচ্ছে শ্রেণী ব্যবধান। এই পয়েন্টগুলো ইউজ করে তোমাকে অনেক সময় খ নাম্বারে আসে প্রচুরকের সূত্রটি লিখে এখানে প্রত্যেকটা টাইপ ব্যাখ্যা করো বা প্রত্যেকটা টাইপ সম্পর্কে লিখো। ঠিক আছে, তাহলে সূত্রটা লিখে কোনটাকে কী বলে সেটা লিখে দিতে হবে। মধ্যকের সূত্রটা লিখে টাইপগুলো লিখতে বলবে, তাহলে মধ্যক কাকে বলে সেটা লিখার পর সূত্রটা লিখবা, সূত্রটা লিখে প্রত্যেকটা কোনটাকে কী বলে সেটা আমাদেরকে লিখে দিতে হবে। তাহলে এখানে যেগুলো পড়ছে সেগুলো হচ্ছে আমাদের বেসিক। এরপর হচ্ছে গড়।
গড় মানে হচ্ছে আমরা পাইছিলাম কি মূল সূত্রটা রাশিগুলোর যোগফল ডিভাইডেড বাই রাশির সংখ্যা। তা এখন সমষ্টি জিনিসটাকে এখানে লেখা হয় সামেশন, এটা চিহ্নটাকে পড়া হয় সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন। এখানে এফ আই হচ্ছে গণসংখ্যা, এফ আই হচ্ছে গণসংখ্যা, এফ আই হচ্ছে গণসংখ্যা, আর এক্স আই হচ্ছে মধ্যমান। অর্থাৎ এই দুটোটা এখানে কিছু নাই মানে হচ্ছে ইনটু, অর্থাৎ গণসংখ্যা এবং মধ্যমানকে গুণ করার পর যেই মানটা পাবো সবগুলো আমরা তো একটা টেবল করব, টেবলে অনেকগুলো এরকম গণসংখ্যা এবং মধ্যমানের গুণফল পাবো। সবগুলোকে যখন আমরা একত্রিত করব তখন এই চিহ্নটা ইউজ করতে হবে। এই চিহ্নটাকে বলা হয় সামেশন, সামেশন মানে যোগফল। এই চিহ্নটা ইউজ করবো আমরা সামেশন। আর এন এর ক্ষেত্রে আমরা ইউজ করব কোনটা? এন এর ক্ষেত্রে হচ্ছে আমাদের গণসংখ্যার যোগফল। গণসংখ্যার যোগফলকে আমরা এখানে এন দিব। তাহলে এই সূত্রটা দিয়ে আমরা গড় বের করে ফেলতে পারবো। এরপর আমাদের আরেকটা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আছে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের ক্ষেত্রে আমাদেরকে একটা আনুমানিক গড় ধরে নিতে হবে, অর্থাৎ যে মানটা গড় হবে বা তা গড়ের কাছাকাছি হতে পারে, মানে গড় আমরা যেটা বের করবো তার কাছাকাছি হতে পারে, এরকম থেকে একটা মান আমাদেরকে গড় হিসেবে ধরে নিয়ে আমাদেরকে বের করতে বলতে পারে। তাহলে এই বেসিকগুলো তোমরা দেখবা, বেসিকগুলোর উপর ডিপেন্ড করে আমরা নেক্সট পরবর্তী ক্লাসগুলোতে আমরা ম্যাথ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।